হ্যালো বন্ধুরা, স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটো এক্সামকে সামনে রেখে আমরা যে ম্যাথমেটিক্স সিরিজটি আরম্ভ করেছি তার পঞ্চম পার্টের এখানে আমরা কিছু ভালো কোশ্চেন আলোচনা করব যেগুলো এই ধরনের পরীক্ষাগুলোতে আসার মতো। তো এ- এখানে যে আমরা অঙ্কগুলো আলোচনা করছি এগুলো যে শুধুমাত্র সিডির জন্য এমনটা নয়, এগুলোকে লক্ষ্য রেখে করেছি কিন্তু এই এই ধরনের অঙ্কগুলো ডাব্লিউবিপি, এসআই, তারপরে কেপিএসআই এই ধরনের এক্সাম গুলোতে এসে থাকে। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই ভিডিওর ফার্স্ট অঙ্কটি আমরা এখানে দেখে নেব। অঙ্কটিতে বলা হয়েছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? আমরা জানি যে একটি ঘড়ির মিনিটের কাঁটা ১ ঘন্টায় ৩৬০ ডিগ্রি কোণ অতিক্রম করে। ঠিক একইভাবে ১ ঘন্টায় একটি ঘন্টার কাঁটা ৩০ ডিগ্রি কোণ অতিক্রম করে। তাহলে আমরা এই দুটো জিনিস থেকে খুব সহজে ওদের গতিবেগের অনুপাত বের করতে পারবো। আমরা ধরে নিলাম যে মিনিটের কাঁটার গতিবেগ হচ্ছে ভিএম আর ঘন্টার কাঁটার হচ্ছে ভিএইচ। তাহলে আমরা কি লিখতে পারবো? ভিএইচ বাই ভিএম সমান হচ্ছে ৩০ বাই ৩৬০। এটা যদি আমরা একটু ছোট করে নিই তাহলে আমরা পেয়েছি উপরে 1 নিচে পাওয়ার, তার মানে হচ্ছে কত? 1/12। তাহলে আমরা পেয়েছি 1:12। এটা হচ্ছে মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার গতিবেগের অনুপাত আর কি, যেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে। তাহলে এখানে যেটা আমরা অ্যান্সার পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সি অ্যান্সার কারেক্ট। এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাব। এই অঙ্কটিতে বলা হয়েছে যে কোন সম্পত্তির 0.36 অংশের মূল্য হচ্ছে 14,400 টাকা। তাহলে সমস্ত সম্পত্তির মূল্য কত হবে? তো আমরা এটা ঐকিক নিয়মে করতে পারবো। 0.36 অংশের মূল্য হচ্ছে 14,400 টাকা। তাহলে সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত হবে? জাস্ট আমরা এটা দিয়ে একে ভাগ করে দেবো। তাহলেই আমরা ক্যালকুলেশন করলেই পেয়ে যাবো আমরা। হুম? এটা আমরা জানি, তাহলে দশমিক তুলালে আমরা নিচে থাকলে উপরে দশমিকের জন্য যেটা আর কি হয়। দশমিকের জন্য একটা ১ আর বাকি যতগুলো সংখ্যা থাকে দশমিকের ভিতরে ততগুলো শূন্য হয়। তো এটা ৩৬, ৩৬ দিয়ে এটা কাটলে কত হচ্ছে? ১৪০ কে ৩৬ দিয়ে কাটলে যে ৪ আর এখানে দুটো শূন্য রয়েছে মানে ৪০০ আর এখানে 100 মানে হচ্ছে ৪,০০০। সরি, ৪০,০০০। তার মানে পুরো সম্পত্তিটার মূল্য হচ্ছে ৪০,০০০। এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাব। এগুলিতে বলা হয়েছে যে ৪৫ লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। ওই মিশ্রণে কত পরিমাণ জল মিশালে দুধ ও জলের অনুপাত 9:11 হবে? ওকে? তো এখানে টোটাল মিশ্রণ বলেছে কত? ৪৫ লিটার। ভালো কথা। এরপরে এখানে জল, দুধ এবং জলের অনুপাত আমাদেরকে বলা হচ্ছে। আমরা এটাকে রেশিও মেথডে সলভ করব। তার জন্য আমরা লিখে নিলাম যে মিল্ক ইস টু ওয়াটার। ওকে? তাহলে ১ম এ কত ছিল অনুপাতটি? 3:2 ছিল। তারপরে কত হয়েছে? তারপরে হচ্ছে 9:11। এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এখানে জলের পরিমাণটা জল মেশানো হয়েছে অ্যাকচুয়ালি। মানে দুধের সঙ্গে কোনো কিছু মানে মেশানো হয় না আরকি। দুধটা মানে দুধের যে পরিমাণটা সেটা কিছু করা হয়নি আরকি। জল মেশানো হয়েছে। তার মানে এইখানে যে দুধের অনুপাত সেটা এই ২ জায়গায় সেম থাকবে। তার জন্য আমরা কি করব? এক ফার্স্ট যে অনুপাতটি রয়েছে ওর সঙ্গে আমরা কিছু একটা গুণ করে এই দুটোকে সমান করার চেষ্টা করব। এখানে 9 আছে আর এখানে 3 আছে। তো 3 কে 9 আনতে গিয়ে আমরা 3 দিয়ে গুণ করব ১ম নম্বরটাকে। তাহলে আমরা কি পাচ্ছি? 9:6 পাচ্ছি। ওকে? এটা হচ্ছে আমাদের এখনকার মানে এই ৩ দিয়ে গুণ করার ফলে এই অনুপাতটি পেয়েছি। ওকে? তাহলে এখানে আমরা তো
জল মিশেছি। তাহলে জলে যে আগে জল ছিল কত? 6 ইউনিট, এখন কত জল? 11 ইউনিট। তার মানে কতটুকু পার্থক্য হয়েছে? ডিফারেন্স কত? 5 ইউনিট। তার মানে আমরা 5 ইউনিট জল মিশেছি। 5 ইউনিট আমরা জল মিশেছি। আমাদের টোটাল মিশ্রণ কত? 45 ইউনিট, 45 লিটার। এইটা আমাদের এই যে অনুপাত দুটো আছে, এই যে এগুলো, এই অনুপাতটা, এই অনুপাতের মোট অনুপাতের সঙ্গে সমান হবে। কত হবে এটা? ৯ প্লাস ৬, ৯ প্লাস ৬ হচ্ছে ১৫। এই ১৫ ইউনিট সমান হচ্ছে কি টোটাল মিশ্রণ ৪৫ লিটার। তার মানে 1 ইউনিট সমান কত হবে? 1 ইউনিট সমান হচ্ছে 3 লিটার। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 1 ইউনিট সমান হচ্ছে 3 লিটার। আর এখানে আমরা দেখছি যে আগের এবং পরের জলের ডিফারেন্স হচ্ছে 5 ইউনিট। তাহলে কতটুকু জল মেশানো হয়েছে? 5 ইন্টু 3 মানে হচ্ছে 15 লিটার। তাহলে টোটাল জল মেশাতে হবে 15 লিটার। সি অপশন কারেক্ট। এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাব। এই অঙ্কটিতে আমাদেরকে এই ভ্যালু বের করতে বলা হচ্ছে এটির। আমরা ১ম এ স্কয়ার রুটের ভ্যালুটা বের করি। 0.00064 এর স্কয়ার এটির ভ্যালু কত হবে? আমরা প্রতিটি দুটো জিরোর জন্য একটা জিরো আমরা বাইরে নিয়ে আসবো দশমিকের পরে। ওকে? আর এই ৬৪ র বর্গমূল হচ্ছে ৮। তাহলে এটার ভ্যালু হয়ে গেল ৮। এরপরে আমরা এই 0.08 এর আমরা ঘনমূল বের করব। সরি, এটা 0. আরেকটা 0 হবে। এটার আমরা ঘনমূল বের করব। ঘনমূল বের করতে গেলে কি করব আমরা? এখানে জাস্ট আমরা অনেকভাবে করতে পারি। এরকম ভাবে করতে পারি আমরা যে ৮ দশমিক তুলে দিলে কি হবে? নিচে ১ ১ আর ৩ টে শূন্য মানে হচ্ছে ১০০০। আমরা ৮ এর ঘনমূল হচ্ছে কত? ২। ১০০০ এর ঘনমূল হচ্ছে ১০। তার মানে আমরা পেয়েছি 0.2। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা নেক্সট অঙ্কে চলে যাব। এই অঙ্কটিতে বলা হচ্ছে যে ১২ টি পেন্সিলের ক্রয় মূল্য যদি ১০ টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয়, তবে শতকরা লাভের হার কত হবে? এখানে ১২ টি পেনের ক্রয় মূল্য মানে হচ্ছে 12 সিপি। আমরা সংক্ষেপে লিখছি কস্ট প্রাইস সমান হচ্ছে 10 এসপি। ওকে? আমরা এখানে এসপি বাই সিপি এই আকারে লিখে নেব। তাহলে এদিকে কি পাচ্ছি আমরা? এদিকে আমরা পেয়ে যাচ্ছি 12 বাই 10। এখন আমরা কম্পেয়ার করব যে এটা হচ্ছে স্পিড হচ্ছে ১২ আর সিপিটি হচ্ছে 10। এরকম আমরা কম্পেয়ার করব। যে ধরে নেব যে কোনো জিনিস আমরা ৳১০ দিয়ে কিনেছি, তারপরে ৳১২ দিয়ে বিক্রি করছি আমরা। এরকম ভাবে আমরা এটা ধরে নিয়ে অঙ্কটা সলভ করব। তাহলে এখানে আমাদের ক্রয় মূল্য হচ্ছে ১২ আর বিক্রয় মূল্য হচ্ছে আমাদের সরি এখানে আমাদের ক্রয় মূল্য হচ্ছে 10 এবং বিক্রয় মূল্য হচ্ছে 12। ওকে? তাহলে আমরা এখান থেকে খুব সহজে লাভ বের করতে পারবো এবং পার্সেন্টেজটাও বের করতে পারবো। তাহলে এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100 এটা হতো আমাদের গেইন পার্সেন্টেজ। ওকে? তাহলে এসপি কত? 12, সিপি কত? 10 বাই সিপি 10 ইন্টু 100। তাহলে এটা কত হচ্ছে? ১২ থেকে ১০ বাদ ২, ২ ইন্টু 100 শূন্য, শূন্য কেটে গেল। তার মানে আমরা পেয়েছি 20%। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা চলে যাব নেক্সট অঙ্কে। এই অঙ্কটিতে বলা হয়েছে যে 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা ৳১৬০ য় ২.৫ কেজি চিনি বেশি ক্রয় করতে পারেন। প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত? সেটা বের করতে হবে আপনাকে। আমরা জানি যে এক্সপেন্স অর্থাৎ খরচ সমান হচ্ছে প্রাইস ইনটু কনজাম্পশন। ওকে? যদি আমাদের এটা কনস্ট্যান্ট হয়, এটা যদি ফিক্সড হয়ে যায় তাহলে আমাদের প্রাইস এবং কনজাম্পশন কি হবে? ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হবে। অর্থাৎ প্রাইস বাড়লে কনজাম্পশন কমে যাবে আর প্রাইস কমলে কনজাম্পশন বেড়ে যাবে। ওকে? তো এখানে এই যে পার্সেন্টেজটাও রয়েছে আমাদের 20%, 20% হ্রাস বলেছে। তার মানে এটা আমরা লিখতে পারি কত? 1/5, 1/5। ওকে? তাহলে এইটা তো 1/5 মানে এখন এটা হচ্ছে আমরা ১ম এ যেটা আরকি খরচ করতাম চিনির জন্য, আর এখন কত খরচ করতে হবে? একটা কমে গেছে, ১ ইউনিট কমে গেছে। তার মানে এখন খরচ করব ৪ ইউনিট। তার মানে আগে যে পরিমাণ চিনি কেনার জন্য ৫ ইউনিট ৳৫ খরচ করতাম,
এখন সেই পরিমাণ চিনি কেনার জন্য ৳৪ খরচ করি। তাহলে আমরা আবার এইখান থেকে দেখতে পাচ্ছি যে যদি এটা ফিক্সড থাকে তাহলে প্রাইস এবং কনজাম্পশন ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। তার মানে আগে সে যদি ৪ ইউনিট চিনি পেত ৳৫ তাহলে এখন সে কত পায়? ৫ ইউনিট চিনি পায়। আর এদের মধ্যে পার্থক্য কত? 1 আর এই পার্থক্যটাই আমাদেরকে বলে দিচ্ছে কত? ২.৫ কেজি। তাহলে সে আগে ৳৫ য় ৪ ইউনিট চিনি পেত। আর এখন সে ৳৪ য় ৫ ইউনিট চিনি পায়। তার মানে সে আগে কত চিনি কিনত? তাহলে সে আগে চিনি কিনত কত, কত কেজি? 4 ইন্টু 5/2 এটা ছোট করে নিতে পারি আমরা। ছোট করলে কত হচ্ছে? ৫ দুগুণে ১০ অর্থাৎ ১০ কেজি চিনি কিনতো সে আগে। ঠিক আছে? আগে ১০ কেজি চিনি কিনতো। এবার আমাদেরকে তো মূল্য বলে দেওয়া হয়েছে। ১০ কেজি চিনির মূল্য কত? ৳১৬০। ১০ কেজি চিনির মূল্য হচ্ছে ১০ কেজি চিনির মূল্য ৳১৬০। তাহলে ১ কেজি চিনির মূল্য কত হবে? ১৬০/110 হচ্ছে ১৬ ৳১৬। তাহলে আমাদের এই অপশন এখানে কারেক্ট। এরপরে আমরা নেক্সট অঙ্কে চলে যাব। এই অঙ্কটিতে বলা হয়েছে যে ২ টি লোক ও ৩ টি সরি ৭ টি বালক একটি কাজ ৪ দিনে সম্পন্ন করে। ৪ টি লোক ও ৪ টি বালক ওই কাজ ৩ দিনে সম্পন্ন করে। তাহলে একজন লোক বা একটি লোক ওই কাজ কতদিনে সম্পন্ন করে? সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা ধরে নেব যে আমরা ১ম এদের এফিসিয়েন্সি বের করব। যে 2 ম্যান প্লাস 7 বয়। এরা কাজটা কতদিনে সম্পূর্ণ করে? এটা কিন্তু কাজের পরিমাণ ৪ দিনে সম্পূর্ণ করে। আর তারপর হচ্ছে 4 ম্যান 4 বয় এই দলটা কাজটি ৩ দিনে সম্পূর্ণ করে। আসলে এইখান থেকে আমরা এটা যা ছিল তাই লিখে নিলাম। জাস্ট এখান থেকে আমরা 4 কমন m প্লাস b ইনটু 3 এর এই 4, 4 আমরা কেটে তাহলে কি থেকে গেল আমাদের? আমার থেকে গেল যে 2m প্লাস 7b এগুলো হচ্ছে 3m প্লাস 3b। এবার আমরা একটু ক্যালকুলেশন করে নেব। ক্যালকুলেশন করলে যেটা পাচ্ছি যে m সমান হচ্ছে 4b মানে m/b সমান হচ্ছে 4:1। এখানে আমরা পেয়ে গেলাম বয় এবং ম্যানের এফিসিয়েন্সি অর্থাৎ একজন একজন ম্যান ৪ জন বালকের সমান কাজ করে। এটা হচ্ছে তার এফিসিয়েন্সি। ওকে? তাহলে তাহলে এইবার আমরা কাজের পরিমাণটা বের করে নেব। আমরা আগেই বলেছি এটা কাজের পরিমাণ। আমরা এইখানে এই যে এই ভ্যালুটা পেয়েছি আমরা এইখানে কিংবা এখানে বসে কাজের পরিমাণটা বের করে নেব। তো আমরা ১ম টা নিই যে 2m প্লাস 7b ইনটু 4 আমরা দেখেছি যে ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 4 আর বয়ের হচ্ছে 1। তো আমরা m এর জায়গায় 4 বসিয়ে দেবো আমরা। আর b এর জায়গায় 1 ওকে? ইনটু ৪। তাহলে এইবার আমরা এটা একটু গুণ করে নেব। ৪ দুগুণে ৮ আর ৭ একে ৭ ইনটু ৪। কত হলো এটা আমাদের? ১৫ ইনটু ৪। এটা হচ্ছে টোটাল কাজ। এবার কি বলা হয়েছে যে একজন লোক কতদিন সম্পূর্ণ করবে? আমরা জানি যে একজন লোকের এফিসিয়েন্সি হচ্ছে ৪। তার মানে টোটাল কাজ বাই ওই একজন লোকের এফিসিয়েন্সি ৪ কেটে দিলাম। তার মানে হচ্ছে ১৫ দিনে কাজটি সম্পূর্ণ হবে। এরপরে আমরা চলে যাব নেক্সট অঙ্কে। এই অঙ্কটিতে বলা হয়েছে যে ২৮ টি জিনিসের ক্রয় করে একজন ব্যক্তি ৪ টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করে। শতকরা লাভের হার কত? গেইন পার্সেন্টেজ বের করতে বলেছে এরকম অঙ্ক একটা করে এলাম আগে আমরা। তাহলে এটা কি করে করব? আমরা জানি গেইন অর্থাৎ লাভ মানে হচ্ছে
এসপি মাইনাস সিপি এটা হচ্ছে লাভ। তাহলে ২৮ টা বিক্রি করেছে। তাহলে ২৮ ইনটু এসপি মানে সিপি সমান হচ্ছে কত? 4 ইনটু এসপি ৪ টা জিনিসের বিক্রয় মূল্যের লাভটা। এবার আমরা ৪ দিয়ে এটা কাটতে পারি। ৪ ৭ এ ২৮। তাহলে এবার ৭ দিয়ে গুণ করে দেবো। তাহলে 7 এসপি মাইনাস 7 সিপি সমান হচ্ছে এসপি। ওকে? এবার আমরা এসপি গুলোকে একদিকে নিয়ে চলে যাবো। 7 এসপি মাইনাস এসপি সমান হচ্ছে 7 সিপি। তারপরে আমরা কি করব? এবার আমরা এসপি বাই সিপি আকারে লেখার চেষ্টা করব। সমান 7/6 তাহলে এখানে আমরা এই 7 টা হচ্ছে এসপি এখন আমাদের। আর এই 6 টা হচ্ছে আমাদের সিপি। তাহলে লাভ কত হচ্ছে? লাভ আমরা জানি যে এসপি মাইনাস সিপি 1। আর আমরা লাভের পার্সেন্টেজ বের করতে গেলে কি করি? সেটা হচ্ছে যে টোটাল লাভ মানে 1 বাই সিপি। এখানে সিপি কত আমাদের? সিপি হচ্ছে 6 ইনটু 100। তাহলে এটা কত হয়ে গেল আমাদের? এটা হয়ে যাচ্ছে যদি কাটি আমরা ৩, এটা কাটলে হচ্ছে ৫০। আমরা পেয়েছি ৫০/৩ তার মানে হচ্ছে ১৬.২ এর ৩%। এটা হচ্ছে আমাদের শতকরা লাভ। এই অ্যান্সার কারেক্ট। এরপরে আমরা চলে যাব নেক্সট অঙ্কে। এখানে বলা হয়েছে যে দুটি সংখ্যার অনুপাত ইকুয়ালস টু ৩ যদি সংখ্যা দুটির প্রত্যেকটিকে ৮ দিয়ে যোগ করা হয় ৮ যোগ করা হয় তবে তাদের অনুপাত এত হবে। সংখ্যা দুটি কত হবে? আচ্ছা, তাহলে আমরা এটা তো এভাবেও করতে পারি যে 2x ১ম সংখ্যাটা 2x তার সঙ্গে ৮ যোগ করে দিলাম। তারপরের সংখ্যাটা হচ্ছে 3x তার সঙ্গে আমরা ৮ যোগ করে দিলাম। সমান হচ্ছে আমাদের 3/4 এবার এটা গুণ করে দিলে আমরা কত হবে গুণ করে দিলে? ৪ দুগুণে ৮ মানে এই 4 দিয়ে গুণ করে দেবো আমরা। ৪ দুগুণে ৮, ৪ আটে ৩২ আর এই পারে কত হচ্ছে? ৩ তিরিকে ৯, ৩ আটে ২৪ তাহলে ৮ এদিকে আনবো আর ২৪ টাকে এদিকে নিয়ে যাবো। তার মানে x সমান আমরা যেটা পাবো আরকি ৮। তাহলে সংখ্যা দুটি একটি হবে ৮ দুগুণে ১৬ আরেকটা হচ্ছে ৩ আটে ২৪ তাহলে আমাদের পেয়ে গেলাম একটি সংখ্যা হচ্ছে ১৬ আর সংখ্যাটা হচ্ছে ২৪। সি অ্যান্সার কারেক্ট। এরপর আমরা চলে যাব নেক্সট অঙ্কে। অঙ্কটিতে বলা হয়েছে যে সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ টাকার ২ বছরের সুদ আসল হচ্ছে ৳৭২০ এবং পরবর্তী ৫ বছরের সুদ আসল হচ্ছে ৳১,০২০। তাহলে সুদের বার্ষিক হার কত? আমরা আসল পি ওকে? তো ২ বছর পরে কত হচ্ছে? ২ বছর পরে 2 ইয়ার, 2 ইয়ার পরে কত হচ্ছে? ৳৭২০ এর ৫ বছর পরে কত হচ্ছে? ৳১,০২০ ৫ বছর পর, তাই না? তাহলে সুদ কত? সুদ কত হচ্ছে এখানে বেড়ে? সুদ হচ্ছে কত? মানে বেড়ে কত হয়েছে আরকি? বেড়ে হয়েছে ৳৩০০ ৫ বছরে হয়েছে। তার মানে ১ বছরে কত হবে সুদ? ১ বছরে হবে ৳৬০ ১ বছরের সুদ হচ্ছে ৳৬০ ২ বছরের সুদ কত হবে? ২ বছরের সুদ হচ্ছে ২ দ্বিগুণ ৳১২০ আবার আমরা জানি ২ বছরের সুদ আসলে হচ্ছে এই টাকাটা। তার মানে আমরা ৭২০ থেকে বাদে দেব ১২০ তাহলে আমরা পেয়ে যাবো ৳৬০০ এটা হচ্ছে আমাদের কি? আসল মূলধন এটা। ১ বছরের সুদ আমরা তাহলে আমরা এখন কি পাচ্ছি যে ১ বছরের সুদ হচ্ছে ৳৬০০ আর আসল হচ্ছে সরি ১ বছরের সুদ আমাদের ৳৬০ আর আসল ৳৬০০ তাহলে সুদ বাই আসল ইনটু 100 এটা হচ্ছে আমাদের সুদের হার। হলো 10 তাহলে আমরা পেয়ে গেলাম সুদের হার কত পেয়ে গেলাম আমরা? 10%। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের ভিডিও আমি আরো নিয়ে আসতে পারি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ।